কক্সবাজারে পাহাড়ি ঢল ধসে ৩ শিশুসহ ৫ জনের মৃত্যু। নোয়াখালীতে ট্রলার ডুবে মারা গেছে ৩ জেলে। কক্সবাজারে চিকিৎসক নার্সদের ছুটি বাতিল, সংসদে স্বাস্থ্যমন্ত্রী। ওয়েবসাইট জটিলতায় তৃতীয় দফায় পেছালো একাদশ শ্রেণীতে ভর্তির ফল প্রকাশের তারিখ। অনিশ্চয়তায় অভিভাবক ও শিক্ষার্থীরা। এবং ঈদে বেতন বোনাস নিয়ে অসন্তোষ হতে পারে চট্টগ্রামে এমন ৭০টি গার্মেন্টস চিহ্নিত। পরিস্থিতি এড়াতে ১৫ জুলাইয়ের মধ্যে পাওনা পরিশোধের তাগিদ শিল্প পুলিশের। বাংলা সময়ের সঙ্গে আছে আমি আসাদ আজিম এবং আমি মিজানুর রহমান কবির। কক্সবাজারের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে মা মেয়ে সহ ৫ জন মারা গেছেন। এদিকে নোয়াখালীতে জোয়ারের পানিতে ট্রলার ডুবে ৩ জেলের মৃত্যু হয়েছে। এছাড়া বিভিন্ন সড়ক প্লাবিত হওয়ায় আজও বান্দরবানের সঙ্গে সারা দেশে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদী ও বঙ্গোপসাগরের জোয়ারের পানিতে কক্সবাজারে তলিয়ে আছে ৮ উপজেলার নিম্নাঞ্চল। সকালে পাহাড়ি ঢলে চকরিয়ায় ও পেকুয়ায় ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া শুক্রবার রামুতে পাহাড়ি ঢলে নিখোঁজ ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় স্থানীয়দের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে ভোরে বৃষ্টি ও প্রবল জোয়ারে নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ১০ জন জেলে নিয়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এ সময় অন্য জেলেরা নদীতে নেমে ৩ জনের মৃতদেহ উদ্ধার করে। জীবিত উদ্ধার করা হয় আরও ৭ জনকে। টানা বর্ষণে বান্দরবান কেরানীঘাট সড়কের বড়দুয়ার এলাকা প্লাবিত হওয়ায় গত ৪ দিন ধরে বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে চরম ভোগান্তিতে রয়েছেন পর্যটক সহ সাধারণ মানুষ। এদিকে জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কমতে শুরু করায় বান্দরবান সদর, লামা, আলীকদম, নাইখনছড়ি ও থানচি উপজেলায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। গত ৩ দিনের টানা ভারী বর্ষণে চাঁদপুর শহরে ভয়াবহ জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে শহরের বেশ কয়েকটি প্রধান সড়ক, স্কুল, কলেজ মাঠ ও মসজিদ হাঁটুপানিতে তলিয়ে গেছে। শুক্রবার দুপুর ২টা থেকে শনিবার দুপুর ২টা পর্যন্ত জেলায় ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জরুরি কাজ আছে, বাইরে যায় পারতেছি না, মসজিদে নামাজ পড়তে পারতেছি না, মসজিদ ডুবে গেছে, পুরো রাস্তার হাঁটুর উপরে পানি উঠে রয়েছে। পানি যে জমে রয়েছে আর কি, এই জমার কারণে মনে করেন না যে দোকানপাট খুলতে পারতেছি নাকি, বাচ্চাদের কোচিং এ দিতে পারতেছি না, ওদের আনানো খুব প্রবলেম হচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে পটুয়াখালী নদী বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। জেলার অভ্যন্তরীণ রুটে ছোট লঞ্চ সহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে BIWTA। তবে ঢাকাগামী লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে গত কয়েকদিনের টানা বর্ষণে নারায়ণগঞ্জের ডিএনডি বাঁধ এলাকায় জলাবদ্ধতার কারণে স্কুলগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া নওগাঁ ও ঝালকাঠি সহ দেশের অন্যান্য জায়গায় বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জাহান, সময় সংবাদ। টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলে বিপর্যস্ত হয়ে পড়েছে কক্সবাজারের জনজীবন। বৃষ্টিতে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দুর্ভোগে রয়েছেন কয়েক লাখ মানুষ। রাস্তায় পানি উঠে যাওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হচ্ছে। কক্সবাজার থেকে সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রবল বর্ষণ এবং পাহাড়ি ঢলে বিপর্যস্ত পর্যটন নগরী কক্সবাজারের জনজীবন। ৪ দিনের বেশি সময় ধরে এখানে প্রবল বর্ষণ চলছে, আর এই সময়ে কমপক্ষে ১,৫০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এই প্রবল বর্ষণের ফলে গত ৪ দিন ধরে কক্সবাজারের সাথে টেকনাফ সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। বড় সমস্যা, বাড়ি ঘরের সমস্যা, যাতায়াতের সমস্যা। না যে এক সপ্তাহ ধরে তো আসা যাওয়া মতো করতে পারছি না। আমরা আসা যাবার খুব কষ্ট, বিভিন্ন প্রকার আমাদের সমস্যা। ফাঁকা টাকা ব্যাংকে যাচ্ছে, গদর ব্যাংকে যাচ্ছে, ওই যে ফুয়ানপুর যাত্রা হসপিটালে নিয়ে যাচ্ছে। মেরিন সড়কের মধ্যে পাহাড় ধসে পড়া এবং রাস্তা ভেঙে যাওয়ায় সেই সড়কটি যেমন বন্ধ রয়েছে তেমনি বন্ধ রয়েছে উকিয়া হয়ে টাওয়ার পত্র। আর এর ফলে উভয় পাশে আটকা পড়েছে শত শত যানবাহন। ভোগান্তিতে পড়তে হচ্ছে সে যানবাহন চালকদের। ৩ দিন যাবত আটকা পড়ে আছি। একদিন আসছিলাম ওদিক দিয়ে পানি দিয়ে উকিয়া রাস্তা বন্ধ, ওদিক দিয়ে কারণে এদিক দিয়ে আসছি ব্রিজ ভাঙা, কেউ তো যাতায়াত করতে পারছে না। এখন এদিক দিয়ে বাসের সিস্টেম করে দেওয়ার কারণে লোকজন পার হচ্ছে, ওইখান থেকে ওই সাইড থেকে গাড়িতে উঠছে। শুধু সড়ক নয়, গ্রামগুলো প্লাবিত রয়েছে ৪ দিন ধরে। এখন পর্যন্ত কোনো ত্রাণ এসে পৌঁছেনি এসব গ্রামে, আর এর ফলে বিক্ষুব্ধ গ্রামবাসীরা। আমাদের ঘর বাড়ি ডুবে গেছে, রাস্তাঘাটে চলাফেরা কম হচ্ছে, মানুষের খাবার চলাফেরা সব তো সমস্যা দেখা যাচ্ছে। অপরদিকে আবহাওয়া অফিস বলছে বৃষ্টির কোনো উন্নতি না হলে এ পরিস্থিতি উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। কক্সবাজার থেকে অমল দে, সময় সংবাদ।
এদিকে পরিস্থিতি মোকাবেলায় কক্সবাজারের সব চিকিৎসক ও নার্সদের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি অস্থায়ী চিকিৎসা কেন্দ্র খুলে দুর্গতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। জাতীয় সংসদে 2015-16 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি একথা জানান। কক্সবাজার জেলায় পাহাড়ি ঢলে এবং ঝড়ো হাওয়ায় বিভিন্নভাবে 10 জন মানুষ মারা গেছে। মাননীয় স্পিকার, চিকিৎসক, নার্স, প্যারামেডিক সহ সকল কর্মকর্তা কর্মচারী ছুটি বাতিল করা হয়েছে এবং তাদেরকে নিজ নিজ কর্মস্থলে থেকে অতি সত্বর কাজ করার জন্য বলা হয়েছে। মাননীয় স্পিকার, অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলোতে মেডিকেল অফিসারের নেতৃত্বে চিকিৎসা সেবা কার্যক্রম চলমান আছে। জরুরি চিকিৎসক সেবা দল যে কোনো চিকিৎসা সংক্রান্ত পরিস্থিতি মোকাবেলার জন্য সর্বদা প্রস্তুত আছে। মাননীয় স্পিকার, খুলনায় একটি পুরাতন ও জরাজীর্ণ ভবনের ছাদ ধসে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। প্রবল বৃষ্টিপাতের কারণে ছাদটি ধসে পড়ে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। স্থানীয়রা জানান, সকাল 10:15টার দিকে শহরের আহসান আহমেদ রোডের পুরাতন দোতলা বাড়িটির ছাদ ধসে পড়ে। এ সময় বাড়ির মালিক ইমদাদুল হাকিমের মেয়ে আবিদা আরেফিন ঘুমন্ত অবস্থায় ধসে পড়া ছাদের নিচে চাপা পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই দুর্ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তৃতীয় দফায় পেছালো 2015-16 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির ফল প্রকাশের তারিখ। তবে শিক্ষা সচিবের আশা, আগামীকালের মধ্যে ফল প্রকাশ করতে পারবেন তারা। এদিকে বারবার সময় পরিবর্তনের ঘটনায় ভর্তি নিয়ে উৎকণ্ঠা দেখা দিয়েছে শিক্ষার্থীদের মধ্যে। শঙ্কা দেখা দিয়েছে যথাসময়ে ক্লাস শুরু নিয়েও। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কার্যালয়ে এসে গত দুদিন হতাশ মুখে ফিরে যাওয়া শিক্ষার্থীদের আশা ছিল ঘোষণা অনুযায়ী শনিবার হবে ফল প্রকাশ, শুরু হবে ভর্তি কার্যক্রম। কিন্তু তাদের সেই আশাই আবারও গুড়েবালি। সকাল 8টায় বোর্ডের ওয়েবসাইটে ঢুকে চোখে পড়ে নীল অক্ষরের নতুন নোটিশ। এতে বলা হয়, প্রক্রিয়াকরণের কাজ শেষ না হওয়ায় প্রকাশ করা হচ্ছে না ভর্তির ফলাফল। আবেদনপত্র গ্রহণ শেষে এর আগে ফল প্রকাশের জন্য নির্ধারিত সময় ছিল বৃহস্পতিবার রাত 11:30। কিন্তু কারিগরি সমস্যার অজুহাতে তা পিছিয়ে প্রথমে শুক্রবার রাত 11:30 এবং পরে শনিবার সকাল 8টায় সময় দেওয়া হয়। দফায় দফায় সময় পেছানোয় ভর্তি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন শিক্ষার্থীরা। শঙ্কা দেখা দিয়েছে আগামী 1 জুলাই ক্লাস শুরু নিয়েও। এখন তো আমরা ভর্তি হইতে পারলাম না, তো এখন তো যদি আমরা ভর্তি না হই আমরা ক্লাস করবো কবে, আর আমাদের ক্লাসের আমরা কবে করবো? এখন পর্যন্ত কেউ ভর্তি হইতেই পারে নাই, কেউ ভর্তি হইতে পারে নাই, সবাই এখন টেনশনে। ভর্তি যদি হতে না পারলাম, ক্লাস হবে আবার দেরি হয়ে যাবে অনেক। এতে আমাদের মনে করেন অনেক পড়ালেখার ক্ষতি হয়ে যেতেছে। আবার পরীক্ষা কবে না কবে চলে আসবে, এখন এটাতে আবার অনেক সমস্যা। বৃহস্পতিবারে রেজাল্ট দেওয়ার কথা যে অনলাইনের, তো এখন তো অনলাইনের রেজাল্টে দিতে পারলো না। আবার বলতেছে 1 তারিখে ক্লাস হবে, তো এখনো ভর্তি হইতে পারে নাই, তো 1 তারিখে কি করে ক্লাস হবে? তবে রোববারের মধ্যে সমস্যার সমাধান করতে পারবেন বলে আশা করছেন শিক্ষা সচিব। বিশেষজ্ঞ শিক্ষক কায়কোবাদ সাহেব কাজ করছেন। উনি আমাকে বলেছেন যে আজকে দিনের ভিতরে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো এটা অনেকটা কারিগরি সমস্যা, তো আজকে দিনের ভিতর সমস্যাটা সমাধান হলে কাল সকালে আমরা রেজাল্ট দিতে পারবো। একাদশ শ্রেণীতে এবছর প্রথমবারের মতো অনলাইনে ভর্তি কার্যক্রম শুরুর পর থেকে প্রতিটি পদে পদে বিড়ম্বনা পোহাতে হচ্ছে লাখ লাখ শিক্ষার্থীর। এর আগে ভর্তি ফরম পূরণ করতে গিয়েও নানা বিপত্তির মুখে পড়েন তারা। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরো থাকছে। চট্টগ্রামে পাহাড়ের ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী 25টি পরিবারকে উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা প্রশাসনের। বন্দরনগরী চট্টগ্রামে আসন্ন ঈদে বেতনের পাশাপাশি বোনাস নিয়ে শ্রমিক অসন্তোষ দেখা দিতে পারে এই ধরনের 70টি গার্মেন্টস কারখানা চিহ্নিত করেছে শিল্প পুলিশ। এর মধ্যে বিজিএমই এর সদস্যভুক্ত গার্মেন্টসের সংখ্যা 59টি। এই অবস্থায় শ্রমিক অসন্তোষ এড়াতে 15 জুলাইয়ের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের জন্য বিজিএমইএকে নির্দেশনা দিয়েছে পুলিশ প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামে ছোট বড় 900 গার্মেন্টসের অনুমোদন থাকলেও বর্তমানে পুরোদমে উৎপাদন রয়েছে মাত্র 630টি কারখানা, যেখানে নিয়োজিত শ্রমিকের সংখ্যা প্রায় 5 লাখ। নানা দুর্ঘটনার কারণে গার্মেন্টসগুলোর সমস্যা কাটছে না, আর বকেয়া বেতন ভাতার দাবিতে শ্রমিকদের আন্দোলন এবং রাস্তা অবরোধ রয়েছে। প্রতি বছর ঈদের আগে এই সমস্যা প্রকট আকার ধারণ করে, তাই এবার একটু আগেভাগে সমস্যা আক্রান্ত গার্মেন্টসগুলো চিহ্নিত করেছে শিল্প পুলিশ। যে সকল গার্মেন্টসে 2বার 3বার বেতন নিয়ে তারা ঝামেলা করছে বা
বেতন পরিশোধ করতে গড়িমসি করছে, সেই সকল গার্মেন্টসগুলোকে আমরা এবার আইডেন্টিফাই করছি। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী শ্রমিক অসন্তোষ সৃষ্টি হতে পারে এ ধরনের 70টি গার্মেন্টসের মধ্যে 59টি বিজিএমইএ এবং 4টি বিকেএমইএ সদস্যভুক্ত। এই অবস্থায় ঈদের আগে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের জন্য পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। সব গার্মেন্টসের মালিকদের সাথে আমরা বৈঠক করেছি এবং তাদের সাথে বৈঠকের প্রেক্ষিতে আমরা উভয়ে সিদ্ধান্তে উপনীত হয়েছি যে 15 তারিখের মধ্যে তাদের বকেয়া বেতন এবং অন্যান্য যে আর্থিক যে সুযোগ সুবিধাগুলো তাদের সেটাকে পরিশোধ করতে বলা হয়েছে। তবে বিজিএম এর এই নেতা বলছেন শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের ক্ষেত্রে মালিকদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। আমরা শ্রমিকদের প্রতি যথেষ্ট দায়িত্ববোধ আছে এবং সহানুভূতিশীল বলেই আমি তো চেষ্টা করব বেতনটা যত দ্রুততম সময়ে দেওয়া যায়। চিহ্নিত 70টি গার্মেন্টস কারখানায় অন্তত 20,000 শ্রমিক নিয়োজিত রয়েছে। আর শ্রমিক সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধান করার জন্য শিল্প পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যে গঠন করা হয়েছে 10টি মনিটরিং টিম। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বর্ষা মৌসুমে দুর্ঘটনা এড়াতে চট্টগ্রামের ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। দুপুর 12টার দিকে নগরীর মতি ঝর্ণা টাঙ্কি পাহাড় এলাকায় এই উচ্ছেদ অভিযান করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসন মোহাম্মদ ইলিয়াস হোসেন জানান, সেখানকার 25টি পরিবার উচ্ছেদ করা হয়েছে। অভিযানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা অংশ নেন। এদিকে পুরো বর্ষা মৌসুমে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক। গত 9 জুন থেকে পাহাড়ে বসবাসকারীদের উচ্ছেদে এই অভিযান শুরু হয়। প্রায় 600 পরিবারকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। চট্টগ্রাম বন্দরে কোকেন সন্দেহে জব্দ করা কন্টেইনারের একটিতে তরল কোকেন পাওয়া গেছে। ঢাকায় সায়েন্স ল্যাবরেটরিতে কন্টেইনারটির 107টি ড্রামের তরল নমুনা পরীক্ষার পর একটি ড্রামে অস্তিত্ব পাওয়া যায়। ড্রামটিতে 185 লিটার তরল কোকেন রয়েছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ। গত 12 মে বলিভিয়া থেকে উরুগুয়ে ও সিঙ্গাপুর বন্দর হয়ে সূর্যমুখী তেলের চালানটি চট্টগ্রাম বন্দরে আসে। পরে গোপন সংবাদের ভিত্তিতে 6 জুন কন্টেইনারটি জব্দ করে পরীক্ষা করে শুল্ক গোয়েন্দা বিভাগ। এরপর প্রাথমিক পরীক্ষায় কোকেনের অস্তিত্ব ধরা না পড়ায় 8 জন তা পাঠানো হয় ঢাকায় সায়েন্স ল্যাবরেটরিতে। ঢাকায় পরীক্ষা শেষে 107টি ড্রামের মধ্যে 96 নম্বর ড্রাম থেকে কোকেনের অস্তিত্ব পান বিশেষজ্ঞরা। এ ব্যাপারে বন্দর থানায় দায়েরকৃত নিয়মিত মামলাটিকে মাদক আইনে স্থানান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে। তাৎক্ষণিকভাবে যে রাসায়নিক পরীক্ষা করা হয়েছিল, তাৎক্ষণিকভাবে শুল্ক গোয়েন্দা বা মাদকদ্রব্য কোনো রিপোর্ট দিতে পারে নাই। তবে আজ কিছুক্ষণ আগে আমরা কনফার্ম হয়েছি শুল্ক গোয়েন্দাদের সাথে কথা বলে যে হ্যাঁ, একটা পিপায় মানে একটা কন্টেইনারে যেটা 185 কেজি ছিল, 96 নম্বর ড্রামটা, এখানে কোকেনের সন্ধান পাওয়া গিয়েছে, লিকুইড কোকেনের সন্ধান পাওয়া গিয়েছে। দেশকে এগিয়ে নিতে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। দুপুরে ঝালকাঠির নলছিটির পরম পাশায় পল্লী বিদ্যুতের উপকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। একদিকে যেমন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসার উন্নয়ন করা হচ্ছে, তেমনি ভাবে আজকে বিদ্যুতের উন্নয়ন করা হচ্ছে। তো মাননীয় প্রধানমন্ত্রী একদিকে বিদ্যুতের সাশ্রয় প্রকল্প মানে সোলার প্রকল্প, আরেকদিকে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মধ্য দিয়ে আমরা সর্ব জায়গায় বিদ্যুৎটা পরিবেশিত করছি। ছাত্রী ধর্ষণের অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মাহফুজ আল হাসানকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার হাসান হাবিব জানান, গত মে মাসে পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের এক ছাত্রী উপাচার্য বরাবর একই বিভাগের শিক্ষক সৈয়দ মাহফুজ আল হাসানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। এরপর গত 19 জুন একই অভিযোগে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন তিনি। এ কারণে আজ দুপুরে এক জরুরি সভায় ওই শিক্ষককে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। আমাদের প্রশাসনের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত মোতাবেক উক্ত শিক্ষককে আমরা সাময়িক বরখাস্ত করেছি এবং একটা কারণ দর্শানোর নোটিশ করেছি যেন সে আগামী 7 দিনের মধ্যে তার জবাব দাখিল করে। গাইবান্ধায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় অনিল কুমার সরকার নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে 2 জনকে আটক করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে সাদুল্লাপুর উপজেলার জামুডাঙ্গা গ্রামের অনিল কুমার সরকারের সঙ্গে একই গ্রামের সিদ্দিক মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আজ সকালে সিদ্দিক মিয়া সেই জমিতে ঘর নির্মাণ করতে গেলে বাধা দেয় অনিল কুমার। এতে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এই সময় প্রতিপক্ষের হামলায় অনিল কুমার সহ আরো 5 জন আহত হন। গুরুতর অবস্থায় অনিল কুমারকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কক্সবাজারে পাহাড়ি ঢল ও ধসে 3 শিশু সহ 5 জনের মৃত্যু। নোয়াখালীতে ট্রলার ডুবে মারা গেছে 3 জেলে। কক্সবাজারে চিকিৎসক নার্সের ছুটি বাতিল, সংসদে স্বাস্থ্যমন্ত্রী। ওয়েবসাইট জটিলতায় তৃতীয় দফায় পেছালো একাদশ শ্রেণীতে ভর্তির ফল প্রকাশের তারিখ। অনিশ্চয়তা অভিভাবক ও শিক্ষার্থীরা। এবং ঈদে বেতন বোনাস নিয়ে অসন্তোষ হতে পারে চট্টগ্রামে, এমন 70টি গার্মেন্টস চিহ্নিত। পরিস্থিতি এড়াতে 15 জুলাইয়ের মধ্যে পাওনা পরিশোধের তাগিদ শিল্প পুলিশের। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tk। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে চাইলে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 1642 নম্বরে। সঙ্গে থাকুন সময়।